অনলাইনে ভুল বের হয়েছে। জন্ম নিবন্ধনে মায়ের নামও ভুল, বাবার নামও ভুল। একটা নাম ডাটা এন্ট্রি করা আছে, আরেকটা নাম। তড়িঘড়ি করে তথ্য সংগ্রহ, জন্ম নিবন্ধনের ডাটা এন্ট্রিতে গড়মেল। সৈয়দপুর পৌরসভায় সংশোধনের অপেক্ষায় 30,000 সনদ। দিনের পর দিন ঘুরেও কাজ না হওয়ায় ভোগান্তি। এবং যমুনায় দেশের দীর্ঘতম রেল সেতু দিয়ে চলল পরীক্ষামূলক ট্রেন। সফল ট্রায়ালে উচ্ছ্বসিত প্রকৌশলীরা। আগামী জানুয়ারিতেই বাণিজ্যিক চলাচল। বাংলা সময়ের সঙ্গে আছি আমি ছোঁয়া খন্দকার। শিক্ষার্থীদের ওপর আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী কোনো মারণাস্ত্র ব্যবহার করবে না জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন, সরকার শান্তিপূর্ণ আলোচনায় সমস্যার সমাধান করতে চায়। সুনামগঞ্জের হাওরে ক্ষতিগ্রস্ত বাঁধ পরিদর্শনে গিয়ে একথা বলেন তিনি। এ সময় পরিবেশ উপদেষ্টা বলেন, বাঁধ সংস্কারে অনিয়ম সহ্য করা হবে না। পাহাড়ি ঢল ও অতিবৃষ্টির বন্যায় প্রতি বছরই সুনামগঞ্জের এবং হাওড়া অঞ্চলের লাখো লাখো মানুষ ফসল হারিয়ে ক্ষতিগ্রস্ত হয়। এবার কৃষকের বেঁচে থাকার সম্বল আকস্মিক বন্যার হাত থেকে রক্ষায় হাওড়ে ক্ষতিগ্রস্ত বাঁধ পরিদর্শন করেন অন্তর্বর্তী সরকারের 2 উপদেষ্টা। সব অনিয়ম দূর করে যথাসময়ে বাঁধের কাজ শুরু ও শেষ করার তাগিদ দেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। অনিয়ম যাতে না হয়, বিলম্ব যেন না হয়, মানুষের জন্য কোনো বিপর্যয়ের মুখোমুখি না হয়, সেজন্য যতটুকু আগাম প্রস্তুতি করা সম্ভব আমরা সেটুকু আগাম প্রস্তুতি করতে এখানে এসেছি। এদিকে তাহিরপুর উপজেলার মাটিয়ান হাওর পরিদর্শনের সময় স্বরাষ্ট্র উপদেষ্টা সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। শিক্ষাঙ্গনে চলমান সংঘর্ষ নৈরাজ্য নিয়ন্ত্রণের বিষয়ে উপদেষ্টা বলেন, শিক্ষার্থীদের উপর প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করবে না আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। বিভিন্ন কলেজের সাথে যে হচ্ছে, এক কলেজ আরেক কলেজে, এখানে ধরেন যে ছাত্র প্রতিনিধিরা আছে, 2 কলেজের প্রতিনিধিরা নিজের আলাপ করে নিতে পারে। কঠোর হলে আপনারাই বলবেন যে এরা কোন ইসের আসলো, এই আগের মতোই হয়ে গেছে, আগের মতোই কঠোর হয়ে গেছে। আপনারা কি চান যে আমরা এখানে লেথাল ওয়েপন ইউজ করব? আমরা তো চাচ্ছি না কোনো অবস্থায় আমার ছাত্র ভাইয়ের উপরে কোনো ধরনের লেথাল ওয়েপন ইউজ করব। আমরা চাচ্ছি যে আলোচনার মাধ্যমে যদি সমস্যাটা সমাধান হয়, ওটা ভালো, শান্তিপূর্ণভাবে সমাধান। এটা আমার এই ছেলে, আমার এই ভাই, এরা, আমি কার উপরে এই কঠোর হব? এছাড়াও কৃষকদের ন্যায্য মূল্য নিশ্চিতে সরকার কাজ করছে বলে জানান উপদেষ্টা পরিষদের সদস্যরা। পরে ক্ষতিগ্রস্ত বাঁধগুলো দেখতে হাওরের বিভিন্ন স্পট পরিদর্শন করেন তারা। লাবিব হাসান, সময় সংবাদ। তড়িঘড়ি করে তথ্য সংগ্রহের পর জন্ম নিবন্ধনের ডাটা এন্ট্রিতে গড়মেল। নীলফামারীর সৈয়দপুর পৌরসভায় সংশোধনের অপেক্ষায় রয়েছে 30,000 সনদ। দিনের পর দিন ঘুরে কাজ না হওয়ায় ভোগান্তিতে সেবা প্রত্যাশীরা। এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার গতানুগতিক আশ্বাস কর্তৃপক্ষের। মোহাম্মদ সোহেলের ছবিতে শাকির হোসেন বাদলের রিপোর্ট। 2012 সালে জন্ম নিবন্ধনের ডাটা এন্ট্রিতে সারা দেশে প্রথম হয়েছিল নীলফামারী সৈয়দপুর পৌরসভা। সে সময় তড়িঘড়ি আর খেয়াল খুশি মতো সংগ্রহ করা তথ্য এন্ট্রি করা হয় জাতীয় জন্ম নিবন্ধন সার্ভারে। দায়সারাভাবে জাতীয় সার্ভারে তথ্য এন্ট্রির বিষয়টি তাৎক্ষণিক নজরে না এলেও কয়েক বছর পর থেকে সহস্রাধিক মানুষের ব্যক্তিগত তথ্য ভুলভাবে সার্ভারে আপলোড হওয়ার বিষয়টি নজরে আসে। এতে সন্তানদের স্কুলে ভর্তি করানো সহ নানা প্রয়োজনে জন্ম নিবন্ধন সনদ সংগ্রহ করতে এসে ভোগান্তিতে পড়তে হচ্ছে বাসিন্দাদের। একই অবস্থা মৃত্যু সনদ সংগ্রহের ক্ষেত্রেও। আমার জন্ম নিবন্ধনে মায়ের নামও ভুল, বাবার নামও ভুল। ভাইয়ার অনলাইন করতে আসলাম, তখন দেখা যাচ্ছে যে অনলাইনে ভুল বের হয়েছে। লেজার ফলো করেনি, না ফলো করে ডাটা এন্ট্রি করা হয়েছে। দেখা যাচ্ছে লেজারে একটা নাম, ডাটা এন্ট্রি করা আছে আরেকটা নাম। এটা আমরা কোনো পুরস্কার পাওয়ার অভিলাষে করিনি। তৎকালীন গভর্নমেন্টের তৎকালীন সংশ্লিষ্ট শাখার নির্দেশনায় ডাটা এন্ট্রিটা করা হচ্ছে। জন্ম নিবন্ধন সার্ভারে তথ্যের গরমিলের বিষয়টি স্বীকার করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। জানান, ভুল ত্রুটি সংশোধনের কাজ চলছে। নাগরিকের যে কাঙ্ক্ষিত সেবা সেটা পেতে একটু বিলম্ব হচ্ছে। আমরা আশা করছি, কাজ করছি, এই সেবা অব্যাহত থাকবে। কর্তৃপক্ষের দেওয়া তথ্য মতে সৈয়দপুর পৌরসভায় সংশোধনের অপেক্ষায় রয়েছে 25 থেকে 30,000 জন্ম সনদপত্র। শাকির হোসেন বাদল, সময় সংবাদ, নীলফামারী। যমুনা নদীর বুকে নবনির্মিত দেশের দীর্ঘতম রেল সেতু দিয়ে চলল পরীক্ষামূলক ট্রেন। আপ ও ডাউন লাইনে 2টি ট্রেনের মাধ্যমে শুরু হওয়া ট্রায়াল রান চলবে আগামীকালও। সফল ট্রায়ালে উচ্ছ্বসিত প্রকৌশলীরা। প্রকল্প পরিচালক জানান, সবকিছু ঠিক থাকলে 2025 সালের জানুয়ারির মাঝামাঝিতে সেতুটি ট্রেন চলাচলের জন্য খুলে দেওয়া হবে।
নতুন সেতুর উপর দিয়ে পরীক্ষামূলকভাবে পাশাপাশি চলল দুটি ট্রেন। যমুনা নদীর ওপর নির্মিত দেশের দীর্ঘ রেল সেতুর নির্মাণ কাজ প্রায় শেষ হয় মঙ্গলবার সকালে। পরীক্ষামূলকভাবে ট্রেন চালান প্রকৌশলীরা। নদীর সিরাজগঞ্জ প্রান্ত থেকে একটি ও টাঙ্গাইল প্রান্ত থেকে অপর একটি ট্রেন চালিয়ে পরীক্ষা করা হয়। সেতু দিয়ে শুরুতে ঘন্টায় 10 কিলোমিটার, পরে 20 কিলোমিটার এবং শেষে 40 কিলোমিটার গতিতে ট্রেন চালানো হয়। পরীক্ষামূলকভাবে ট্রেন চলাচলের সময় কোনো ত্রুটি বিচ্যুতি পাওয়া যায়নি। সফল ট্রায়ালে উচ্ছ্বসিত প্রকৌশলীরা। এখানে বেসিক্যালি ব্রিজের যে স্ট্রেংথটা আমরা এখানে আছে এবং অন্যান্য টেকনিক্যাল যে ফাংশনগুলো আছে এগুলো ওয়ার্কেবল আছে কিনা এগুলো আমাদের কনসালটেন্ট ইঞ্জিনিয়ার থেকে চেক করছে। আমরা নিরাপত্তার বিষয়গুলোকে পর্যবেক্ষণ করতেছি, আমাদের ট্রেনের স্ট্রাকচার এবং কোয়ালিটি এগুলো এনশিওর করার জন্য। সবকিছু ঠিকঠাক থাকলে 2025 সালের জানুয়ারির মাঝামাঝিতে সেতু দিয়ে বাণিজ্যিকভাবে ট্রেন চালানোর জন্য খুলে দেওয়া হবে বলে জানান প্রকল্প পরিচালক। যখন সরকারের উচ্চ মহল থেকে যখন একটা সময় দেয়া হবে সেইভাবে আমরা উদ্বোধন করতে পারবো। মোট 4.8 কিলোমিটার দৈর্ঘ্যের এই রেল সেতু দেশের দীর্ঘতম প্রথম ডাবল ট্র্যাকের ডুয়েল গেজের সেতু। জাপান ও বাংলাদেশ সরকারের যৌথ অর্থায়নে রেল সেতু প্রকল্পটি বাস্তবায়ন করছে জাইকা, যার প্রকল্প ব্যয় ধরা হয়েছে প্রায় 16,781 কোটি টাকা। যমুনার বুকে এখন দৃশ্যমান নবনির্মিত রেল সেতুর পুরো কাঠামো। এখন চলছে নতুন রেল ট্র্যাকে পরীক্ষামূলক ট্রেন চলাচলের কাজ। সবকিছু ঠিকঠাক থাকলে 2025 সালের জানুয়ারিতে এই নতুন রেল সেতু দিয়ে ট্রেন চলাচল করবে বলে জানিয়েছেন প্রকল্প পরিচালক। রিঙ্কু কুন্ডু, সময় সংবাদ, সিরাজগঞ্জ। কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন আন্তর্জাতিক অপরাধ আদালতের প্রধান কৌশলী করিম এ খান। সকাল 9:30টার দিকে 1 নম্বর ক্যাম্পে পৌঁছে রোহিঙ্গাদের সঙ্গে 2017 সালে সংঘটিত গণহত্যার বিষয়ে কথা বলেন তিনি। এরপর ক্যাম্প পরিদর্শন করেন। সঙ্গে ছিলেন 15 সদস্যের প্রতিনিধি দল। পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, রাখাইন থেকে রোহিঙ্গা বিতাড়নে মানবতা বিরোধী অপরাধ হয়েছে কিনা তার তদন্ত করছে আইসিসি। সে কাজেই বাংলাদেশ সফর এসেছেন সংস্থাটির প্রধান কৌশলী। বরিশাল বিভাগে 550 ইট ভাটার অর্ধেকই অবৈধ। নিয়ম নীতির তোয়াক্কা না করেই বছরের পর বছর চলছে এসব ইট ভাটা। এতে পরিবেশের মারাত্মক বিপর্যয় ডেকে আনছে জানিয়ে উদ্বিগ্ন পরিবেশবাদীরা। তবে অন্তর্বর্তী সরকারের নেয়া উদ্যোগে এবার 8 ঘাট বেঁধে অবৈধ ইট ভাটা উচ্ছেদ শুরু করেছে পরিবেশ অধিদপ্তর। সূর্য দাসের তোলা ছবিতে বিস্তারিত অপূর্বপুর রিপোর্ট। স্তূপ দেয়া কাঠ এগুলো পোড়ানো হয় ইট তৈরিতে। তবে আইনে নিষিদ্ধ আছে কৃষিজমি, আবাসিক, সংরক্ষিত বা বাণিজ্যিক এলাকা, শিক্ষা প্রতিষ্ঠানের 1 কিলোমিটারের মধ্যে ইট ভাটা স্থাপন করা যাবে না। কিন্তু আইনের তোয়াক্কা না করে বরিশালের বিভিন্ন এলাকায় খেয়াল খুশি মতো চলছে ইট ভাটা বাণিজ্য। এলাকাবাসীর অভিযোগ, তাদের শ্বাসকষ্ট সহ গাছে ফল ফলাদি না হওয়া এবং পরিবেশ ও জীবনকে হুমকিতে ফেলছে। নারকেল, সুপারি, এই অন্যান্য রবি শস্য এগুলো ক্ষতি হয়। ধুমার কারণে শ্বাসকষ্ট হয়, আমাদের ধোঁয়া আসে, বায়ু দূষিত হয়, বাচ্চাদের নাকে মুখে যায়। পরিবেশ অধিদপ্তরের তথ্যে বরিশালে 204টি অবৈধ ইটভাটা রয়েছে। তবে সরকারের নির্দেশে 8 ঘাট বেঁধে মঙ্গলবার থেকে অভিযান শুরু করেছে পরিবেশ অধিদপ্তর। বরিশালের বাকেরগঞ্জ উপজেলার কলসকাঠিতে বেশ কয়েকটি ইটভাটা গুড়িয়ে দেওয়া হয়েছে। একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে সেনাবাহিনী, পুলিশ, ফায়ার সার্ভিস, এপিবিএন ও বিভাগীয় প্রশাসনের কর্মকর্তারা এ অভিযানে অংশ নেন। এখানে একটা ড্রাম চিমনি ছিল, আমরা ডেমোলিশ করে দিছি। তো অবৈধ যে ইটভাটা মানে চলতে পারবে না। ইটভাটার বিরুদ্ধে এই অভিযান আমাদের অব্যাহত থাকবে। অভিযোগ আছে বিগত দিনে অসাধু কিছু কর্মকর্তার যোগসাজশে ভাটাগুলো পরিচালিত হতো। তবে সেই সুযোগ এখন আর নেই বলে জানায় পরিবেশ অধিদপ্তর। মামলা করার জন্য আমরা এবার আমাদের পরিচালক স্যার আমাদেরকে নির্দেশনা দিয়েছি যে ইট ভাটাগুলো এরকম আমরা টাচ করতে পারবো না, ওগুলোর বিরুদ্ধে নিয়মিত মামলা করব। আগামী 3 দিন এই উচ্ছেদ অভিযান চলবে। প্রথম দিনে বরিশালে 5টি অবৈধ ইটভাটা উচ্ছেদের পাশাপাশি জরিমানা করা হয় 2 লাখ টাকা। অপূর্ব অপু, সময় সংবাদ, বরিশাল। ইসকন নেতা চিন্ময় দাসকে গ্রেফতারের প্রতিবাদে ঢাকেশ্বরী মন্দিরে সংবাদ সম্মেলন করছেন তার অনুসারীরা। সেখানে আছেন সহকর্মী আতাউল কাউসার। সরাসরি যাচ্ছি তার কাছে। সারা দেশে ছড়িয়ে আছেন এই প্রশাসন, সুতরাং তারা যেন সেখানে সেই কাজটি যথোচিতভাবে করে। আমরা আশা করছি আমরা এভাবে আপনাদের সাথে একাত্ম থেকে আমরা আমাদের সকলকে আশা করছি অহিংস এবং সুনিয়ন্ত্রিত
আন্দোলন আমরা চালিয়ে যাব এবং এই আন্দোলন চালিয়ে যাওয়ার জন্য ছাত্র যুব জনতা তারা যে বদ্ধপরিকর, তারা আজকে এই আন্দোলন কোনো দরকার নেই। আন্দোলন কেন থাকবে যদি সমস্যা না থাকে? সমস্যা যদি থাকে অর্থাৎ ব্যথিতের আর্তনাদ সে প্রকাশ করবেই, অত্যাচারিত তার ক্রন্দন সে তার ভেতর থেকে বেরোবেই। সুতরাং সেই কারণে আজকে এই বাস্তব কারণে এটা যখন হচ্ছে, সরকারকে এটা বুঝে পদক্ষেপ নিতে হবে। সরকার অবশ্যই জানেন কিভাবে তার সমাধান করতে হবে, কোনো উপেক্ষা নয়। উপেক্ষা কিন্তু আরও বেশি গভীর সমস্যা তৈরি করতে পারে। সুতরাং সেক্ষেত্রে একেবারে সতর্ক পদক্ষেপে সরকার যাতে এখানে কত পদক্ষেপ নিতে পারেন, ইন্টারমিনিস্ট্রিয়াল হাই পাওয়ার কমিটি করে অথবা যে কোনোভাবে তারা এই পদক্ষেপগুলো নিতে পারেন। কিভাবে 8 দফার আন্দোলন, এই 8 দফার আন্দোলনের কারণেই কিন্তু আজকে আজকে চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী তিনি কিন্তু আজকে এই ঘটনার জন্যই গ্রেপ্তারকৃত হয়েছেন। সুতরাং এই 8 দফাটাকে স্বাভাবিকভাবে সরকার এটাকে নজরে নিয়ে, যাতে এটা জানেন, প্রধান উপদেষ্টাও জানেন এবং অনেকে জানেন। সুতরাং এই 8 দফাকে এটা একটা অপূরণীয় কোনো বিষয় নয়। যদি কোথাও কোনো অসুবিধা থাকে সরকারি ব্যবস্থা করবেন কিভাবে তা করা যায়, অথবা কিভাবে এদেরকে কথা বলা যায়, ডেকে কথা বলা যাবে অবিলম্বে। আমরা মনে করছি সনাতন ধর্মাবলম্বী যারা সরাসরি যুক্ত ছিলাম ঢাকেশ্বরী মন্দিরে। 3 দশকে জনপ্রতিনিধিরা শতবার আশার বাণী শোনালেও দিনাজপুরের কাহারোলের রামচন্দ্রপুর এলাকায় ঢেপা নদীতে নির্মাণ হয়নি কোনো সেতু। এতে নদী পারাপারে হাজার হাজার মানুষের একমাত্র ভরসা হয়ে আছে ঝুঁকিপূর্ণ একটি বাঁশের সাঁকো। তবে এবার আবারও আশার বাণী স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর জানায়, উন্নয়ন প্রকল্প প্রস্তাব অনুমোদন পেলে সাঁকোর স্থানে নির্মাণ করা হবে পাকা সেতু। গোলাম নবী দুলালের তথ্য ও মনজিদ আলম শিবুলের ছবি নিয়ে রিপোর্ট। দিনাজপুরের কাহারোল উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নে বয়ে গেছে ঢেপা নদী। কোনো সেতু না থাকায় নদীর দুপাশের 15টি গ্রামের কয়েক হাজার মানুষের যোগাযোগের একমাত্র মাধ্যম 400 ফুট দৈর্ঘ্যের এই বাঁশের সাঁকো। এ তো গেল শুকনো মৌসুমের কথা। বর্ষা মৌসুমে নদীর পানি বেড়ে যাওয়ায় আর ব্যবহার করা যায় না সাঁকোটি। তখন নদী পারাপারে একমাত্র ভরসা হয়ে পড়ে নৌকা। কৃষি মালামাল পার করতে পারি না, নিগাইতে পারি না, একটা রুগী নিগাইতে পারি না। ইলেকশনের সময় বক্তব্য দিয়ে যায় যে এবার ব্রিজ হবে, কিন্তু এভাবে অনেক বছর চলে গেল। তবে দীর্ঘদিনের ভোগান্তি লাঘবে আশার কথা শোনালো স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর। টেন্ডার প্রক্রিয়া শেষ করছি, আশা করতেছি ডিসেম্বরের মধ্যেই এটার অনুমোদন পাবো। 280 মিটার সেতু নির্মাণে প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে 33 কোটি টাকা। সময় সংবাদ, দিনাজপুর। জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে অংশ নিতে লেবানন গেল বাংলাদেশ নৌবাহিনীর 75 সদস্যের একটি দল। চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে লেবাননের উদ্দেশ্যে দেশ ছেড়েছে দলটি। মিশনে অংশ নেওয়া নৌ সদস্যরা ভূমধ্যসাগরে বাংলাদেশ নৌবাহিনীর যুদ্ধ জাহাজ সংগ্রামে যোগ দেবেন। পশ্চিম এশিয়া যুদ্ধবিধ্বস্ত রাষ্ট্র লেবাননে জাতিসংঘ শান্তিরক্ষা মিশন ইউনাইটেড নেশনস ইন্টারিম কোর্সিনে অংশ নিতে বাংলাদেশ নৌবাহিনীর 75 সদস্যের একটি দল বাংলাদেশ ত্যাগ করল। মঙ্গলবার সকালে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দলটিকে আনুষ্ঠানিকভাবে বিদায় জানান চিফ স্টাফ অফিসার টু কমান্ডার চট্টগ্রাম নৌ অঞ্চল। নৌ সদস্যদের সততা, নিষ্ঠা এবং পেশাগত দক্ষতার মাধ্যমে আন্তর্জাতিক পরিমণ্ডলে দেশের ভাবমূর্তি সমুন্নত রেখে একযোগে কাজ করার নির্দেশ দেন তিনি। মিশন এলাকায় আপনাদেরকে বাংলাদেশে ছাড়াও অন্যান্য দেশের শান্তিরক্ষী বাহিনীর সাথে একত্রে কাজ করতে হবে। কার্যক্ষেত্রে সর্বোপরি প্রমাণ করতে হবে যে বাংলাদেশ নৌবাহিনীর প্রতিটি সদস্যই নৈতিকভাবে চরিত্রবান, সুশৃঙ্খল, উন্নত প্রশিক্ষণপ্রাপ্ত, বিনয়ী। 2010 সাল থেকে বাংলাদেশ নৌবাহিনীর যুদ্ধজাহাজ দক্ষিণ এশিয়ার একমাত্র দেশ হিসেবে ভূমধ্যসাগরে শান্তি প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে। লেবাননে ভূখণ্ডে অবৈধ অস্ত্র ও গোলাবারুদ অনুপ্রবেশ রোধের পাশাপাশি জলসীমায় সন্দেহজনক জাহাজ ও এয়ারক্রাফটের উপর নজরদারি করে এই যুদ্ধজাহাজ। এছাড়া লেবাননের সামরিক সদস্যদের প্রশিক্ষণ সহ সেখানে বসবাসরত বাংলাদেশিদের নিয়মিত চিকিৎসা সেবাও দেন নৌ সদস্যরা।
শান্তি রক্ষায় প্রায় এক যুগেরও বেশি সময় ধরে ভূমধ্য সাগরে কাজ করছে বাংলাদেশ নৌবাহিনীর নির্ভীক সৈনিকেরা, যা আন্তর্জাতিক মহলে দেশের ভাবমূর্তিকে আরও বেশি উজ্জ্বল করছে। শাহমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ফেরদৌস লিপি, সময় সংবাদ। এই ছিল বাংলার সময়, সঙ্গেই থাকুন সময়ের।